চ্যাপ্টার ১৮৪ দরজার পেছনে। ভেতরে এসো, ডান স্মিথ একটা শান্ত আর মিষ্টি গলায় বলল। ক্লাইন দরজার হাতল ঘুরিয়ে ঠেলে ভেতরে ঢুকতেই দেখল ক্যাপ্টেন সকালের নাস্তা করছে। তার ডান হাতে ধরা কফির কাপ থেকে দারুণ সুন্দর একটা সুবাস ভেসে আসছিল। সামনের প্লেটে সাজানো ছিল সাদা পাউরুটি, টোস্ট আর বেকন। ডান তার মাখন মাখানো বাকি টোস্টটুকু মুখে পুড়ে চিবিয়ে খেয়ে নিল। তারপর সে একদম চুপচাপ তার ডেস্কের উল্টো দিকের চেয়ারটার দিকে আঙুল দিয়ে ইশারা করল। ক্যাপ্টেনকে নাস্তা খাওয়ার সময় ক্লাইন আর বিরক্ত করল না। সে মুখে একটা হাসি ফুটিয়ে চুপচাপ চেয়ারটায় বসে অপেক্ষা করতে লাগল। ডান যখন দেখল ক্লাইনের কোনো তাড়া নেই, তখন সে আরাম করে চেয়ারে হেলান দিল, কফির কাপ তুলে এক চুমুক খেল আর মুখের খাবারটুকু গিলে নিল। এরপর সে একটা ন্যাপকিন দিয়ে ঠোঁটের দুই পাশ মুছে নিয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার? ক্লাইন খুব সিরিয়াস ভঙ্গিতে মাথা নেড়ে বলল, আমি ড্যাক্সটার গুডেরিয়ানের সাথে দেখা করেছি, যে পাগলাগারদের একজন ডাক্তার আর সাইকোলজি অ্যালকেমিস্টদের সদস্য। কথা বলার ফাঁকে ক্লাইনের চোখ চলে গেল ক্যাপ্টেনের সামনে খুলে রাখা ম্যাগাজিনটার দিকে। সে কি নতুন কোনো খবর দিয়েছে? ডান বুকে হাত গুঁজে জানতে চাইল। ক্লাইন খুব সাধারণভাবেই বুঝিয়ে বলল, সে আমাকে জানিয়েছে যে হুড ইউজেন পাগল হয়ে যাওয়ার আগে একজন মানুষ ওর সাথে খুব ঘন ঘন দেখা করতে আসত। মানুষটার নাম লেনেভুস। ডান নিজের কপালের দুই পাশে আঙুল দিয়ে মালিশ করতে করতে বলল, নামটা আগে কোথায় যেন শুনেছি বলে মনে হচ্ছে। এই লোকটা হলো সেই প্রতারক যে অন্তত 10,000 পাউন্ড চুরি করে পালিয়েছে। ক্লাইন তাকে মনে করিয়ে দিল। ডানের মুখের চেহারা বেশ গম্ভীর হয়ে উঠল এবং সে কিছুক্ষণ চুপচাপ চিন্তা করল। কিন্তু তারপর সে মাথা নেড়ে বোঝাল যে ঘটনাটা তার একদমই মনে পড়ছে না। ক্যাপ্টেন, টাকার ব্যাপারে তোমার কোনো হুঁশই নেই। ক্লাইন মনে মনে একটু ব্যঙ্গ করে হাসল আর তারপর প্রধান পয়েন্টগুলো তুলে ধরে লেনেভুসকে নিয়ে পুরো কাহিনীটা তাকে খুলে বলল। ওই প্রতারকটা মিথ্যা দাবি করেছিল যে সে নাকি একটা লোহার খনি খুঁজে বের করে সেটা কিনে নিয়েছে, যেখানে প্রচুর পরিমাণে লোহার আকরিক জমা আছে। সে টিঙ্গেনের সাধারণ মানুষদের কাছ থেকে টাকা তুলেছিল আর সব মিলিয়ে 10,000 পাউন্ডের বেশি হাতিয়ে নিয়েছিল। ডিভিনেশন ক্লাবের আমার পরিচিত একজন মানুষও এই প্রতারণার ফাঁদে পড়ে বিশাল ক্ষতির মুখে পড়েছিল। এর বাইরেও একটা অল্পবয়সী মেয়েকে মিথ্যা কথায় ভুলিয়ে সে এনগেজমেন্ট পর্যন্ত করেছিল, আর মেয়েটা এখন তার বাচ্চার মা হতে চলেছে। তার মানে হুড ইউজেন পাগল হয়ে যাওয়ার আগে সে বারবার তার সাথে দেখা করতে গিয়েছিল। ডান খুব চিন্তিত গলায় বলল, সিকোয়েন্স 8 বিয়ান্ডার, সুইন্ডলার, ম্যারাডার পাথওয়ে। ক্যাপ্টেন, এই ধরনের রহস্যময় ব্যাপারে তোমার স্মৃতিশক্তি কিন্তু বেশ ভালো। ক্লাইন ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে বেশ মজাই পেল। সে হালকা করে মাথা নেড়ে বলল, আমারও ঠিক এটাই মনে হয়েছিল। যেহেতু লেনেভুস তার স্টিল ওয়ার্কস কোম্পানিটা তৈরি করেছিল দক্ষিণাঞ্চলে, আর তার প্রতারণার শিকার হওয়া মানুষগুলো নানা রকম বিশ্বাসের অনুসারী ছিল, তাই এই কেসটা শেষ পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছায়নি। এমনকি এই ঘটনায় যদি কোনো বিয়ন্ডারের জড়িত থাকার প্রমাণ পাওয়াও যেত, তাহলে এটা ম্যান্ডেটেড পানিশারদের হাতেই তুলে দেওয়া হতো। ডান অবশেষে পুরো গল্পের ভেতরের আর বাইরের সবটুকু ঘটনা পরিষ্কারভাবে বুঝতে পারল। সে তার গভীর ধূসর চোখ মেলে ক্লাইনের দিকে তাকালো আর জিজ্ঞেস করল, তুমি এখন কি করতে চাও? ক্যাপ্টেন, তুমি কি এই ব্যাপারে আরেকটু কম সিরিয়াস হতে পারো না? ক্লাইন চেহারায় একটা গম্ভীর ভাব ফুটিয়ে তুলে জবাব দিল, আমি একটা মিডিয়ামশিপ রিচুয়ালের মাধ্যমে হুড ইউজেনের সাথে কথা বলতে চাই আর বের করতে চাই লেনেভুস কেন তার কাছে এসেছিল। আমি জানতে চাই ওই দেখা করতে আসার সাথে তার পাগল হয়ে যাওয়ার কোনো সরাসরি সম্পর্ক আছে কিনা। ডান অল্প করে মাথা নেড়ে বলল, তুমি যদি এই কাজটা করার জন্য আবেদন নাও করতে, তবুও হুড ইউজেন যে সত্যি সত্যি পাগল হয়ে গেছে এটা নিশ্চিত হওয়ার পর আমি নিজেই এই ধরনের একটা এক্সপেরিমেন্ট করতাম। যাই হোক, ডালি আমাকে জানিয়েছিল যে এটা বেশ ঝুঁকিপূর্ণ একটা কাজ। তোমার কি নিজের ওপর ভরসা আছে? আমি চাইলে ব্যাকলুন ডায়োসিস থেকে সাহায্য চাইতে পারি। কয়েকদিনের জন্য কাজটা পিছিয়ে দিলে খুব একটা সমস্যা হওয়ার কথা না। একজন বিয়ন্ডার হওয়ার পেছনে ক্লাইনের সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল মিস্টিসিজম নিয়ে পড়াশোনা করা আর নিজের পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো একটা পথ খুঁজে বের করা। যেহেতু এটা নিজের শেখা বিদ্যা হাতে কলমে পরীক্ষা করার একটা দারুণ সুযোগ ছিল, আর তার নিজের ওপর বেশ ভালোই বিশ্বাস ছিল, তাই সে স্বাভাবিকভাবেই এই সুযোগটা হাতছাড়া করতে চাইল না। ক্যাপ্টেন, আমি এই বিষয়ে দরকারি সব জ্ঞান আয়ত্ত করেছি। আমার নিজের ওপর পুরোপুরি ভরসা আছে। তবে হ্যাঁ, কাজটা করার জন্য আমার নির্দিষ্ট কিছু উপাদান লাগবে, যেমন আমান্থা এক্সট্র্যাক্ট, আই অব দ্য স্পিরিট নামের ওষুধ আর সেরেনিটি এজেন্ট। ডান নামটা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করল এবং ক্লাইনের পেশাদারিত্বের ব্যাপারটা নিশ্চিত হয়ে নিল। তার মনে পড়ল ডালি তাকে একবার বলেছিল যে এটা এমন একটা তরল ওষুধ যেটা সচরাচর খুব বেশি ব্যবহার করা হয় না, কিন্তু মিডিয়ামশিপের ক্ষেত্রে এটা ভীষণ রকম কার্যকর। ডান স্মিথ প্রায় 20 সেকেন্ডের মতো চুপচাপ চিন্তা করল আর তারপর নিজের চেয়ারে হেলান দিল। সে বলল, ঠিক আছে, তুমি গিয়ে একটা রিকোয়েস্ট ফর্ম পূরণ করে ফেলো। তারপর তোমার যা যা লাগবে সেটা চ্যানিস গেটের পেছন থেকে সংগ্রহ করে নিও। আমি ঠিক নিশ্চিত নই ভেতরে আগে থেকে তৈরি করা কোনো ওষুধ রাখা আছে কিনা। যদি তৈরি করা ওষুধ না পাও,
তাহলে তোমার যে উপাদানগুলো লাগবে সেগুলো তুলে নিও আর নিয়ম মেনে নিজেই ওষুধটা বানিয়ে ফেলো। ঠিক আছে, ক্লাইন বেশ খুশি হয়ে জবাব দিল। সে কিন্তু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল না, বরং নিজের চেয়ারেই শক্ত হয়ে বসে রইল। ডান আবার নিজের কপালের দুই পাশে মালিশ করতে লাগল। সে খুব সাবধানে চিন্তা করে বলল, আজ সন্ধ্যায় পাগলাগারদটা পাহারা দেওয়ার দায়িত্ব কাকতালীয়ভাবে আমার ওপরেই পড়েছে। আমরা কোনোভাবেই হু ডিউজেনের সাথে সরাসরি দেখা করতে পারব না। কেউ জানে না ওই পাগলাগারদের ভেতরে ডাক্তার, নার্স, পরিচ্ছন্নতা কর্মী নাকি খোদ রোগীদের ছদ্মবেশে সাইকোলজি অ্যালকেমিস্টদের কোনো সদস্য লুকিয়ে আছে কিনা, এমনকি হু ডিউজেনের ওপর সাইকোলজি অ্যালকেমিস্টরা নজর রাখছে কিনা সেটাও কারো জানা নেই। আমরা যে কাজই করি না কেন সেটা একদম গোপনে করতে হবে। ড্যাক্সটার গুডেরিয়ান যে আমাদের গুপ্তচর হয়ে কাজ করছে এই ব্যাপারটা কোনোভাবেই ফাঁস হতে দেওয়া যাবে না। তাহলে আমরা ভোরবেলায় চুপি চুপি ওখানে ঢুকে পড়ব। হ্যাঁ, তুমি যখন রিচুয়ালটা সম্পন্ন করবে তখন আমি পাহারায় থাকব, যাতে অপ্রত্যাশিত কোনো দুর্ঘটনা না ঘটে। এটাই সবচেয়ে ভালো হবে। হুড ইউজেন যদি শুধু শুধু পাগল হওয়ার অভিনয় করে থাকে আর সেই সময় আমি যদি তার ওপর মিডিয়ামশিপ রিচুয়াল ব্যবহার করতে যাই, তাহলে সেটা ঠিক চিড়িয়াখানায় ঢুকে একটা বাঘের সামনে নেচে ওঠার মতো বোকামি হবে। ক্লাইন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল আর খুব আন্তরিক গলায় বলল, জি ক্যাপ্টেন। সে উঠে দাঁড়াল আর দরজার দিকে হেঁটে গেল। ঠিক সেই মুহূর্তে তার চোখের কোণ দিয়ে ক্যাপ্টেনের পড়া ম্যাগাজিনের আর্টিকেলটার শিরোনাম চোখে পড়ল। সাউদার্ন কন্টিনেন্টের রেইন ফরেস্টে পাওয়া ডনিংসমান গাছের রস চুল গজানোর ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখছে। ক্লাইন তার দৃষ্টি সরিয়ে নিল, দরজাটা খুলল আর ক্যাপ্টেনের অফিস থেকে বেরিয়ে এল। হঠাৎ করেই তার মাথায় একটা বেশ মজার চিন্তার ঝিলিক বয়ে গেল। আসলে একজন বিয়ন্ডারকে তো এত ঝামেলার ভেতর দিয়ে যাওয়ার কোনো দরকারই নেই। ওল্ড নীল যদি এখনও বেঁচে থাকত তাহলে সে চুল গজানোর জন্য নিশ্চয়ই কোনো রিচুয়ালিস্টিক ম্যাজিক তৈরি করে ফেলতে পারত। এরপর সে এই কাজে সাহায্য করার জন্য এভারনাইট গডেসের কাছে প্রার্থনা করত। অবশ্য সেই জাদুতে কারো সারা শরীর চুলে ঢেকে গিয়ে সে একটা কোঁকড়ানো চুলের বেবুনে পরিণত হবে কিনা সেটা একদমই অন্য একটা গল্প। তখন গডেসের প্রতিক্রিয়া কেমন হতো? আমি যদি গডেস হতাম তাহলে আমি নিশ্চিতভাবে তাকে গালি দিতাম, মাদারফাকার। এই চিন্তাটা হঠাৎ করেই ক্লাইনের ভেতরের আনন্দের অনুভূতিকে একটা গভীর বিষাদে ঢেকে দিল, কিন্তু সেই বিষাদের মধ্যেও কোথায় যেন একটা অদ্ভুত হাস্যকর ব্যাপার লুকিয়েছিল। সে ক্লার্কের অফিসে ঢুকল এবং অ্যাকাশন মডেল 1346 টাইপরাইটারটার সামনে বসে নিজের অ্যাপ্লিকেশনটা টাইপ করার কাজ শেষ করল। ডন স্মিথ সেই অ্যাপ্লিকেশনে সিল আর স্বাক্ষর বসিয়ে দেওয়ার পর সে সেটা নিয়ে বেসমেন্টের দিকে নেমে গেল এবং গ্যাস ল্যাম্পের আলোয় আলোকিত সুড়ঙ্গটা ধরে চাইনিজ গেটের দিকে হাঁটতে শুরু করল। ঠিক ওই মুহূর্তেই ক্লাইন একটা ব্যাপার বুঝতে পারল। এই প্রথমবারের মতো সে ওই রহস্যময় দরজাটার ওপাশে পা রাখতে চলেছে। কে জানে ভেতরের জায়গাটা দেখতে কেমন। সে প্রচণ্ড উত্তেজনায় নিজের হাঁটার গতি বাড়িয়ে দিল এবং কালো রঙের সেই যমজ দরজা দুটোর সামনে এসে দাঁড়াল। সে প্রথমেই তার রিকোয়েস্ট ফর্মটা শিকাট্রনের দিকে বাড়িয়ে দিল, যে কিনা ওই দিন নাম নিবন্ধনের দায়িত্বে ছিল। এরপর ক্লাইন সেই কাগজটা ফেরত নিল, যেটাতে এখন শিকাট্রনের স্বাক্ষরও বসানো হয়ে গিয়েছিল। সে চাইনিজ গেটে টোকা দিল আর খুব ভালোভাবে বুঝতে পারল ভেতরের প্রতিধ্বনিটা কতটা শূন্য আর বহুদূরের বলে মনে হচ্ছে। সে ভেতর থেকে হেঁটে আসার কোনো শব্দই শুনতে পেল না, কিন্তু আধ মিনিটের মাথাতেই 7টা ডার্ক স্যাক্রেড এমব্লেম বসানো সেই বিশাল দরজাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল। চাইনিজ গেটটা ঠিক ততটুকুই খুলল যতটুকু জায়গা দিয়ে একজন মানুষ ভেতরে ঢুকতে পারে, তারপর সেটা থেমে গেল। ক্লাইন তখন করিডোরের দুই পাশে জ্বলে থাকা গ্যাস ল্যাম্পের আলোর সাহায্যে ভেতরে পা বাড়াল। দরজার ঠিক পেছনেই একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়েছিল, যার চেহারায় বয়সের স্পষ্ট বলিরেখা আর মাথায় পাতলা হয়ে আসা চুল ছিল। তার গায়ে একটা পুরনো ধাঁচের কালো রঙের আলখেল্লা জড়ানো ছিল আর এক হাতে ধরা ছিল একটা গোলাঘরের লণ্ঠন। লণ্ঠনের কাঁচ ভেদ করে বেরিয়ে আসা মোমবাতির টিমটিমে আলোটা ওই বৃদ্ধ মানুষের ভাবলেশহীন মুখটার ওপর পড়ছিল, যা আলো আর অন্ধকারের এক অদ্ভুত মিশ্রণ তৈরি করেছিল। তার হালকা নীল রঙের চোখ দুটো দেখতে একদম 1000 বছর ধরে জমে থাকা শক্ত বরফের মতো লাগছিল। ডকুমেন্ট, সে তার ভাঙা আর গম্ভীর গলায় বলল। ক্লাইন এই বৃদ্ধ মানুষটাকে আগেও দেখেছিল, কারণ প্রতিদিন গোধূলির সময় সে তার সঙ্গীদের নিয়ে চাইনিজ গেটের পেছন থেকে বেরিয়ে আসত। তারা ডিউটি রুমের পাশ দিয়ে হেঁটে গিয়ে এমন একটা হলওয়েতে উঠত যেটা সোজা সেন্ট সেলেনা ক্যাথেড্রালের দিকে চলে গেছে। এরা সবাই ছিল সেই সব নাইট হক যারা বুড়িয়ে যাওয়ার পর স্বেচ্ছায় ভেতরে পাহারা দেওয়ার দায়িত্ব নিয়েছিল। ক্লাইনের জানা মতে এই পাহারা দেওয়ার কাজের জন্য মোট 5 জন মানুষ ছিল। এই নিন আমার অ্যাপ্লিকেশন। সে তার হাতে থাকা কাগজটা সামনের ওই বৃদ্ধ মানুষের দিকে বাড়িয়ে দিল। হালকা নীল চোখের ওই চাইনিজ গেটের বৃদ্ধ প্রহরী তার লণ্ঠনটা একটু ওপরে তুলল আর খুব সাবধানে রিকোয়েস্ট ফর্মটার ওপর চোখ বুলাল।
কাগজটায় কোনো ভুল নেই সেটা পুরোপুরি নিশ্চিত হওয়ার পর সে একপাশে সরে দাঁড়িয়ে ক্লাইনকে ভেতরে যাওয়ার রাস্তা করে দিল। ক্লাইন খুব ধীর পায়ে চ্যানিস গেট পার হয়ে ভেতরে ঢুকল। সে চারপাশের পরিবেশটা এখনও ভালো করে চোখ বুলিয়ে দেখার সুযোগই পায়নি। এমন সময় তার শরীরে ভাষায় প্রকাশ করা যায় না এমন একটা হিমশীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। এটা কোনো সাধারণ শীতের রাতের ঠান্ডা ছিল না, বরং এমন একটা ঠান্ডা যেটা একটা মানুষের স্পিরিচুয়ালিটিকে পর্যন্ত কাঁপিয়ে তুলতে পারে। ক্লাইন চোখ তুলে একটু দূরের দিকে তাকাল। সে দেখল দেয়ালের গায়ে একের পর এক মোমবাতিদানি সাজানো রয়েছে, আর সেখানে রাখা আছে সূক্ষ্ম নকশা করা রূপার মোমবাতি। মোমবাতির শিখাগুলো থেকে একটা নীল রঙের আভা বেরিয়ে আসছিল, আর সেগুলো একবারের জন্যও কাঁপছিল না। ক্যাচ! প্রহরী চ্যানিস গেটটা বন্ধ করে দিল, আর চারপাশের পরিবেশ মুহূর্তের মাঝেই নিস্তব্ধ হয়ে গেল। ক্লাইনের ঠিক সামনেই একটা বেশ চওড়া হাঁটার রাস্তা ছিল, যে রাস্তাটা অনেক পুরনো পাথরের স্ল্যাব দিয়ে বাঁধানো। রাস্তার দুই পাশেই পাথরের তৈরি সারি সারি দরজা ছিল, যেগুলোর গায়ে ইনগ্রেডিয়েন্টস, মেডিসিন, ইনফরমেশন ইত্যাদি নানা রকম লেবেল লাগানো ছিল। রাস্তার একদম শেষ মাথায় একটা সিঁড়ি ছিল, যেটা নিচের তলাগুলোর দিকে নেমে গেছে। সিঁড়িটা এমনভাবে অন্ধকারের গভীরে হারিয়ে গিয়েছিল যেন সেটা সোজা পাতালের কোনো অতল গহ্বরের সাথে যুক্ত হয়েছে। এটা নিশ্চয়ই ওইসব আলাদা আলাদা সিল করা জায়গার সাথে যুক্ত, যেখানে সিল্ড আর্টিফ্যাক্টগুলো সাবধানে লুকিয়ে রাখা হয়েছে। আমি শুনেছিলাম যে এখানে নাকি অনেকগুলো তলা আছে। কে জানে ঠিক কোন তলাতে সেন্ট সেলেনার ছাই রাখা আছে। ক্লাইন দরজা পার হওয়ার পর ভেতরের আলোর সাথে নিজের চোখটাকে মানিয়ে নিল, এবং হঠাৎ করেই তার মনে হল নিরাকার কোনো একটা জিনিস তার চামড়ার ওপর দিয়ে ঘষে যাচ্ছে। সেগুলো অনেকটা লম্বা ফিতার মতো ছিল, আর তার প্রতিটা স্পর্শ ক্লাইনের হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। সে ঠকঠক করে কাঁপতে লাগল, এবং বাধ্য হয়ে নিজের স্পিরিট ভিশন চালু করে ফেলল। তারপর সে চ্যানিস গেটের পেছনের পুরো জায়গাটার দিকে ভালো করে তাকাল। পুরো জায়গাটা একদম চিকন কালো রেখায় ভর্তি ছিল। রেখাগুলো খুব হালকাভাবে বাতাসে দুলছিল, কখনো কখনো সেগুলো একসাথে জট পাকিয়ে যাচ্ছিল, আবার পরক্ষণেই লম্বা হয়ে ছড়িয়ে পড়ছিল। সেগুলো এত ঘনভাবে গাঁথা ছিল যে মাঝখানে বিন্দুমাত্র ফাঁকা জায়গা ছিল না। এটাই কি তাহলে চ্যানিস গেটের পেছনের আসল সিলিং পাওয়ার? ক্লাইন খুব আলতো করে মাথা নাড়ল। সে নিজের চিন্তাভাবনাগুলোকে সরিয়ে রেখে প্রহরীর পিছু পিছু হাঁটতে লাগল। তারা মেডিসিন রুম লেখা একটা ভারী পাথরের দরজা দিয়ে ভেতরে ঢুকল। খুব জলদি সে ইংরেজি বর্ণমালা অনুযায়ী সাজানো লেবেলগুলো অনুসরণ করে আমান্থা এক্সট্র্যাক্ট, আই অব দ্য স্পিরিট ওষুধ এবং সেরেনিটি এজেন্ট খুঁজে বের করে ফেলল। সে প্রথম দুটো উপাদান আগেও দেখেছিল, কিন্তু শেষের জিনিসটা সে এই প্রথমবারের মতো নিজের হাতে নিল। সে দেখল আধাস্বচ্ছ কাঁচের বোতলের ভেতরে একটা নীল রঙের তরল ছলাৎ ছলাৎ করে নড়ছে। অজানা কোনো কারণে তরলটার দিকে তাকাতেই তার মনে হল যেন সে কোনো পরম মমতাময়ী মায়ের বুকে আশ্রয় নিয়েছে। বোতলটার গায়ে একটা ছোট লেবেল সাঁটানো ছিল। সেখানে ওষুধটা তৈরির তারিখ আর মেয়াদ শেষ হবার তারিখ লেখা ছিল, এবং মেয়াদ ফুরোতে এখনও বেশ কিছুদিন বাকি ছিল। ভাগ্যিস, এটা এখনও ব্যবহার করা যাবে। ক্লাইন ওষুধের ছোট 3টে বোতল হাতে নিল এবং প্রহরীর সাথে সাথে হেঁটে আবার চ্যানিস গেটের দিকে ফিরে এল। আত্মার একদম গভীর পর্যন্ত পৌঁছে যাওয়া সেই হাড় কাঁপানো ঠান্ডা আর ওই অদ্ভুত কালো রেখাগুলো শরীর ছুঁয়ে যাওয়ার সেই ভয়ঙ্কর অনুভূতিটা সে জোর করে মাথা থেকে ঝেড়ে ফেলল। চ্যানিস গেটটা যখন পুরোপুরি বন্ধ হয়ে গেল, সে কিছুতেই নিজেকে আটকাতে পারল না, আর একবার পেছন ফিরে তাকাল। সে আপন মনে বিড়বিড় করে বলল, ভেতরে একটানা অনেকক্ষণ থাকলে সেটা তো শরীর আর আত্মা দুটোর ওপরেই খুব বাজে প্রভাব ফেলবে, তাই না? তাহলে প্রহরীদের কেন স্বেচ্ছায় এই কাজটা বেছে নিতে হয়, সেটা বুঝতে আর বাকি নেই। ভোরবেলার দিকে ক্লাইন একটা বিশেষ পদ্ধতি ব্যবহার করে তার শোবার ঘরের দরজাটা ভেতর থেকে আটকে দিল। সে তার ওরিয়েল জানালাটা ঠেলে খুলল, আর সেখান থেকে সোজা নিচে লাফ দিল। দোতলার এই সমান উচ্চতা এখনকার ক্লাইনের জন্য কোনো বিপদের কারণই ছিল না। সে কোনো রকম তাল না হারিয়ে একদম নিখুঁতভাবে মাটিতে পা রাখল। রাস্তার উল্টো দিকটায় নাইটহকদের ঘোড়ার গাড়িটা আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। কারো সাথে কোনো কথা না বলেই ক্লাইন খুব দ্রুত নর্থ বোরোতে অবস্থিত টিঙ্গেন অ্যাসাইলামে পৌঁছে গেল। ক্যাপ্টেনের নির্দেশ মতো সে রাস্তাটা একটু ঘুরিয়ে এমন একটা অন্ধকার কোণায় চলে এল যেখানে কোনো স্ট্রিট ল্যাম্প ছিল না, আর সেখানেই সে অপেক্ষারত ডান স্মিথকে দেখতে পেল। চলো ভেতরে যাওয়া যাক। ডান হালকা করে মাথা নেড়ে বলল, আমি চেক করে নিয়েছি, আশেপাশে কেউ নেই। ঠিক আছে। ক্লাইন দ্রুত পা চালিয়ে তার কাছাকাছি চলে এল। একজন ক্লাউন হিসেবে একটা পাগলাগার্দে ঢোকা ব্যাপারটা আমাকে বারবার একটা বিখ্যাত কথা মনে করিয়ে দিচ্ছে। এটা তো একদম নিজের ঘরে ফিরে আসার মতো, সে মনে মনে ভাবল। সে একদম ডানের গা ঘেঁষে তাকে অনুসরণ করতে লাগল। দেয়ালের এবড়োখেবড়ো জায়গাগুলোর সাহায্য নিয়ে তারা দারুণভাবে নিজেদের শরীরের ভারসাম্য ধরে রেখে শূন্যে একটা ডিগবাজি খেয়ে খুব দ্রুত আর নিপুণভাবে পাগলাগারদের ভেতরে ঢুকে পড়ল। ডান ঘুরে দাঁড়িয়ে তার দিকে তাকাল।
সে হালকা মাথা নেড়ে ক্লাইনের কাজের একটা নীরব প্রশংসা করল। তারা দুজনে একটু ঝুঁকে পড়ে একদম কোনো শব্দ না করে হাসপাতালের ছোট পার্ক আর অ্যাক্টিভিটি স্কোয়ার পার হয়ে গেল। তারপর তারা পাগলাগারদের সেই 3 তলা দালানটার ভেতরে ঢুকল আর সোজা একদম ওপরের তলায় পৌঁছে গেল, যেখানে হুড ইউজেনের ঘরটা ছিল। যেহেতু হুড ইউজেন পাগল হয়ে যাওয়ার পর যে কোনো সময় মারমুখী হয়ে উঠতে পারত, তাই তাকে একদম আলাদা একটা ঘরে রাখার ব্যবস্থা করা হয়েছিল। ভাগ্যিস নজরদারির দায়িত্বে থাকা নাইটহকরা তাদের ডিউটির সময় কোনো গাফিলতি করেনি এবং অনেক আগেই ওই ঘরের চাবির একটা নকল বানিয়ে রেখেছিল। কচাত তালা খোলার হালকা একটা শব্দ হল আর ডান সবার আগে দরজা দিয়ে ভেতরে ঢুকল। ক্লাইন ডানের পাশ দিয়ে উঁকি দিয়ে বিছানায় বসে থাকা মানুষটার দিকে তাকাল। হুড ইউজেনের মুখটা দেখতে বেশ লম্বাটে আর রোগাটে হয়ে গিয়েছিল। তার চোখের কোটরগুলো একদম ভেতরের দিকে ঢুকে গিয়েছিল আর সোনালি রঙের চুলগুলো এলোমেলো হয়েছিল। সে তার ধূসর নীল রঙের চোখ দিয়ে জানালার লোহার গরাদগুলোর দিকে একদৃষ্টে তাকিয়েছিল। সে আসলে বাইরের সেই গাঢ় লাল চাঁদের দিকে তাকিয়েছিল। ক্লাইন ঘরের দরজাটা বন্ধ করে দিল আর হালকা হেসে খুব স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করল, তুমি ঘুমাচ্ছ না কেন? ডান বেশ অবাক হয়ে গেল, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে গেল যে ক্লাইন এখন একজন সিকোয়েন্স আর্ট ক্লাউন। তাই সে আর কোনো কথা না বলে চুপচাপ ঘরের একটা কোনায় গিয়ে দাঁড়িয়ে রইল। হুড ইউজেন ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ক্লাইনের দিকে তাকাল। সে একদম বোকাদের মতো খিকখিক করে হেসে জবাব দিল, আমি আমার কেকের জন্য অপেক্ষা করছি।